হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা WWE একজন ভালো সুপারস্টার বর্তমানে যিনি AEW তে আছেন অ্যালিস্টার ব্ল্যাককে নিয়ে কথা বলার চেষ্টা করব। এবং এই ভিডিওতে আমরা WWE এর সাথে অ্যালিস্টার ব্ল্যাকের কি সমস্যা ছিল, কি কি ইস্যু ছিল এবং তিনি কেন WWE থেকে রিলিজ পেলেন, এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। যদি আমরা প্রথম দিকে বলি তাহলে অ্যালিস্টার ব্ল্যাকের ক্যারেক্টারটা এমন ছিল যে তিনি তার সুপার ন্যাচারাল, তার যে ডার্ক ক্যারেক্টার ছিল, এগুলোর মাধ্যমে তিনি খুব ইজিলি দর্শকদের মন জয় করেছিলেন। বিশেষ করে তিনি যখন NXT তে ছিলেন, NXT তে থাকাকালীন সময়ে তিনি খুব বেশি পপুলারিটি পাচ্ছিলেন এবং ওইটা ছিল মনে করেন যে অ্যালিস্টার ব্ল্যাকের জীবনের রেসলিং ক্যারিয়ারের অন্যতম সেরা সময়। তবে সমস্যা শুরু হয় তিনি যখন 2019 সালে মেইন রোস্টারে আসলেন। মেইন রোস্টারে আসার পর WWE তার সাথে যেটা করে, রিকোশেটের সাথে তার হচ্ছে ট্যাগ টিম পার্টনার করে দেয়। এবং আমরা জানি যে যখন কোনো রেসলার ট্যাগ টিমের মধ্যে থাকে বা কোনো রেসলারের আন্ডার থাকে, তখন তার যে পসিবিলিটি, তার সম্ভাবনা, তার যে ট্যালেন্ট, এগুলো তিনি সম্পূর্ণ প্রকাশ করতে পারেন না। এবং অ্যালিস্টার ব্ল্যাকের ক্ষেত্রে কিন্তু ঠিক একই সমস্যা হয়ে গিয়েছিল। আমরা জানি যে NXT থেকে যখন কোনো রেসলারকে মেইন রোস্টারে আনা হয়, প্রথম দিকে তাকে অনেক ভালো প্রমোট করা হয়, তাকে দিয়ে অনেক বড় বড় ম্যাচ খেলানো হয়, বড় বড় রেসলারদেরকে তার কাছে হারানো হয়। কিন্তু অ্যালিস্টার ব্ল্যাককে এনে এরকম একটা ট্যাগ টিমের মধ্যে যুক্ত করে দেওয়া এবং পরবর্তীতে তাকে যে ফিউড গুলো, যে ক্যারেক্টার দেওয়া হয়েছে, ওইটার মাধ্যমে বোঝা যাচ্ছিল যে অ্যালিস্টার ব্ল্যাককে নিয়ে WWE ভালো কোনো প্ল্যান নেই বা বড় কোনো প্ল্যান নাই। আরেকটা জিনিস হচ্ছে বুকিং প্রবলেম, যেটা অনেক রেসলারই হতাশা প্রকাশ করেন বুকিং প্রবলেম নিয়ে। অ্যালিস্টার ব্ল্যাকের আমরা ম্যাচগুলো ক্ষেত্রে চিন্তা করি, তাহলে প্রথম দিকে আমরা দেখি যে তার যে ম্যাচগুলো ছিল খুবই লোয়ার কোয়ালিটি রেসলারদের সাথে, তাদের সাথে তিনি কয়েক মিনিটে বা কয়েক সেকেন্ডে তিনি ম্যাচ জিতে গিয়েছেন। তো এইগুলোর মাধ্যমে তার যে ট্যালেন্ট এবং স্কিলস গুলো রয়েছে এবং তিনি যে একটা ম্যাচকে শুরু থেকে শেষ পর্যন্ত সাজিয়ে গুছিয়ে এক্সাইটিং মোমেন্ট তৈরি করতে পারেন, এগুলো তাকে সুযোগ দেওয়া হয় নাই। বিশেষ করে আমরা যদি তার ফিউডের কথা চিন্তা করি, তার ফিউড গুলো খুব বেশি লম্বা হয় নাই। তাকে মেইনলি ফোকাস করানো হতো যে রিং এর মধ্যে ম্যাচ খেলানোর জন্য। তার ফিউড গুলোতে খুব বেশি গভীরভাবে নেওয়া হয় নাই, কোনো ভালো কোনো স্টোরি তৈরি করানো হয় না, যেগুলোর মাধ্যমে আমরা অ্যালিস্টার ব্ল্যাকের ক্যারেক্টারকে বা তার যে পোটেনশিয়ালিটি বা সম্ভাবনা আসছে, এগুলোকে আরো সামনে নিয়ে আসতে পারে WWE, এগুলো আমরা তখন দেখি নাই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে ভিন্স ম্যাকম্যানকে নিয়ে। ভিন্স ম্যাকম্যান এমন একজন মানুষ যিনি সবসময় পছন্দ করেন ট্র্যাডিশনাল রেসলারদেরকে, মানে যারা দেখতে খুবই মোটা সোটা, ভয়ঙ্কর টাইপের, যাদেরকে দেখে অডিয়েন্সরা অবাক হয়ে যাবে, ম্যাচের মধ্যে তারা ধাক্কা দিয়ে ফেলে দেবে, শক্তি দেখাবে, এরকম টাইপ রেসলারকে ভিন্স ম্যাকম্যান সবসময় চাইতো যে পুশ দেওয়ার জন্য, তাদেরকে প্রমোট করার জন্য। তিনি অ্যালিস্টার ব্ল্যাককে কখনোই একজন টপ রেসলার বা যিনি মেইন ইভেন্ট খেলতে পারেন বা মেইন রোস্টারে তিনি রাজ করতে পারেন, এরকম কোনো রেসলার তিনি কখনোই তাকে মনে করেন নাই। এবং এইটা নিয়েও কিন্তু অ্যালিস্টার ব্ল্যাক পরবর্তীতে ফ্রাস্ট্রেশনও প্রকাশ করেছিলেন। অ্যালিস্টার ব্ল্যাককে নিয়ে WWE যে ক্রিয়েটিভ টিম ছিল, এরাও ততটা বেশ সচেতন ছিল না। কারণ NXT থাকাকালীন তার যে ক্রিয়েটিভ এবং সুপার ন্যাচারাল এবং ডার্ক ক্যারেক্টার ছিল, এইটার মাধ্যমে তিনি অনেক বেশি পপুলারিটি পাচ্ছিলেন এবং তিনি একজন ভবিষ্যতে ভালো এবং সফল রেসলার হতে চাচ্ছিলেন, আমরা এটা আগে থেকে বুঝতে পারছিলাম। কিন্তু মেইন রোস্টারে আসার পর তার এই ক্রিয়েটিভ, তার যে ডার্ক এবং সুপার ন্যাচারাল যে ইফেক্ট গুলো আছে, এগুলো তাকে খুব কমে দেওয়া হয়েছে। তাকে একটা ক্যারেক্টার দেওয়া হয়েছিল দ্য ডার্ক ফাদার নামে। তো সেখানে তিনি একটা রুমের মধ্যে থাকতেন আমরা জানি, এবং তার দরজা যিনি নক করতেন, তার সাথে তিনি হচ্ছে ফিউডে যাইতেন। দেখা গেল যে সিজারও তার দরজায় নক করে এবং তিনি সিজারের সাথে একটা ফিউডে গেলেন, কিন্তু এটা খুবই কম স্থায়ী হয়েছিল। আমরা জানি একজন সুপার ন্যাচারাল টাইপের রেসলার, তা সে স্বাভাবিকভাবেই একটু গম্ভীর টাইপের হবে, কিন্তু যখন তিনি কোনো ম্যাচে যাবেন, কোনো ফিউডে যাবেন, তখন তার আসল ক্যারেক্টার ফুটে উঠবে বা তিনি তার সম্ভাবনাকে সবার সামনে প্রকাশ করবেন। কিন্তু এই সময় এসে তার এই ক্যারেক্টারকে এবং তার এই ফিউড গুলোকে সামনের দিকে আগাতে দেওয়া হয় না, তাকে খুব অল্প সময় দেওয়া হয়েছে। এবং আমরা যদি রিং এর মধ্যে স্কিল গুলো দেখি, তিনি কিন্তু মার্শাল আর্টের অভিজ্ঞতা রয়েছে এবং তিনি অনেক ভালো ভালো মুভ সেখানে ইউজ করতে পারতেন। কিন্তু রিং এর মধ্যে তার ম্যাচগুলো খুব কম সময় রাখা, রিং এর মধ্যে তাকে কম সময় দেওয়া, এগুলোর মাধ্যমে কিন্তু তার প্রতি WWE বৈষম্য সৃষ্টি করে। এবং 2021 সালে আমরা জানি যে কোভিড-19 এর জন্য WWE অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়ে, বাজেটের সমস্যার মধ্যে পড়ে, এবং ওই সময় তারা হচ্ছে অ্যালিস্টার ব্ল্যাককে রিলিজ করে দেয়। এটা স্বাভাবিক মনে হইলে পারে, অ্যালিস্টার ব্ল্যাকের যে মেইন রোস্টারের এক্সপিরিয়েন্স ছিল ওটা ততটা ভালো ছিল না এবং তিনি যতটা ডিজার্ভ করতেন ততটা তার অনুযায়ী হয় নাই। তবে তিনি তার ইন্টারভিউতে WWE প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে তিনি বলেছিলেন যে সেটা চাইলেও একটা ভালো কিছু হইতে পারতো WWE তার মেইন রোস্টারে, কিন্তু যেটা হয় নাই সেটা নিয়ে আর কিছু বলার নাই। তিনি বর্তমানে AEW তে আছেন, মালাকি ব্ল্যাক নামে সম্ভবত। সেখানে তিনি একটা ভালো সময় কাটাবেন, আশা করি আমার সবাই তার জন্য অবশ্যই শুভকামনা থাকবে এবং আমরা আমাদের পছন্দের রেসলারকে সবসময় সাপোর্ট করার চেষ্টা করব।
ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও এবং পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব যে নেভেলকে নিয়ে কথা বলতে। নেভেলের ডাব্লিউডাব্লিউই সাথে সমস্যা ছিল কি, তিনি কেন ডাব্লিউডাব্লিউই থেকে রিলিজ নিলেন এবং ডাব্লিউডাব্লিউইর সাথে তার কিন্তু ঝামেলাও ছিল, এই ঝামেলাগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।